আমাদের অঙ্ক বইয়ের 14 নম্বর পাতায় আছি। লক্ষ্য করুন, এই পাতার একদম উপরে কি লেখা রয়েছে? তাড়াতাড়ি হিসাব করি। বন্ধুরা, একটা সম্পূর্ণ ভুল ডিরেকশন এখানে দেওয়া আছে। কারণ আমরা অঙ্ক করব, আমরা অঙ্ক শিখব, আমরা এখানে কোনো ইন্টারভিউ দিচ্ছি না বা আমাদের কোনো টাইম মেনটেন করা নাই। আমরা ধীরে সুস্থে সঠিক উত্তরটা পাওয়ার চেষ্টা করব। এভাবে করে যখন আমাদের পারফরমেন্স খুব ভালো হয়ে উঠবে, আমরা এমনিতেই তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো। সুতরাং এগুলো ডিরেকশনটা না দেওয়াটাই ভালো। অঙ্ক শিখতে গিয়ে শুরুতে আমরা এটা কখনোই করতে পারি না। এবার লক্ষ্য করুন, 1 নম্বর অঙ্ক এখানে কি দেওয়া আছে? পাড়ার গ্রন্থাগারের আলমারিগুলিতে, তার মানে অনেক কয়টা আলমারি বোঝা গেল, মোট 24টি তাক আছে। তা আলমারির সংখ্যা যাই হোক না কেন, তাকের সংখ্যা যে 24টা সেটা ভালো মতোই জানলাম। প্রতি তাকে 128টি বই আছে। তারপরে কথা হলো, বইয়ের আলমারিগুলিতে মোট, তারপরে কিছুই লেখা নেই, পরের অঙ্কটা করে দেওয়া আছে, নিচে লেখা আছে এতটি বই আছে। একটা শক্ত পোক্তা প্রশ্ন করা উচিত। এরকম লেরবেড়া প্রশ্ন করলে তো ছাত্র ভাবতে শিখবে না। হ্যাঁ, ও ভাববে যে এটা বলা হলো হালকাভাবে, মাস্টারমশাই সব করে দিবে। মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে বুঝিয়ে দেওয়া, অঙ্ক করে দেওয়া না। অঙ্ক করবে ছাত্র নিজে, তাকে সাহায্য করতে পারেন একজন টিচার। তাহলে আমি কিন্তু প্রশ্নটাকে পরিপূর্ণ করে নিচ্ছি যে বইয়ের আলমারিগুলিতে মোট কয়টি বই আছে, এটা হচ্ছে প্রশ্ন। এটা বিষয়বস্তুটা কি জানানোর পরে আমি প্রশ্নটা কিন্তু করলাম। অঙ্কটা আমরা এখন করব। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে আলমারির মোট তাকের সংখ্যা হচ্ছে 24টা এবং প্রত্যেকটা তাকের মধ্যে 128টি করে বই আছে। তাহলে মোট বইয়ের সংখ্যা কত? যেহেতু একই সংখ্যায় বই আছে প্রত্যেকটা তাকের মধ্যে, তাহলে আমি একটা শুরু করতে পারি যে প্রথম তাকে বই 128, তারপরের যোগ দিয়ে আরো 128, এমন করে করে 24 বার। কিন্তু এটা করা তো সম্ভব না। একই জিনিস বারবার যখন চলে আসতে থাকে, তখন আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম যে আমরা জানি বেশি হলে, মানে সংখ্যা বেশি হলে গুণ বা যোগ, এটা কিন্তু আমরা জানি। যখনই বাড়বে আর গুণ হবে, আর নাহলে যোগ হবে। এখানে তাহলে কি হবে, গুণ না যোগ সেটা ভাবতে হবে। যেহেতু একই সংখ্যা ফিরে ফিরে আসছে, তাহলে সেটাকে কিন্তু আমরা অবশ্যই গুণ করব। আর সংখ্যা মানে একই তালে যেহেতু ফিরে আসছে সংখ্যাটা 128 করে বারবার, মানে তাল ঠিক থাকছে, একই তাল। কিন্তু যদি তালটা বেতাল হয়ে যেত, মানে একবার 128টা, তারপরে 125টা, তারপরে 115টা, তারপরে 135টা, এটা হচ্ছে বেতাল, তাহলে কিন্তু আমরা যোগ করতে বাধ্য হতাম। কিন্তু যেহেতু আমরা জানি বেশি হলে এক তালে থাকলে পরে গুণ হয়, সুতরাং এখানে গুণই আমরা করব। এটা বোঝানোর জন্য লিখছি, এখানে জায়গা কম আছে, আমি এটা মুছে দিলাম। তাহলে হিসেব মতো আমরা লিখে নেব। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো
128টি করে বই, বড় সংখ্যাটাকে আগে লিখবো গুণ করতে গিয়ে, গুণন 24টা তাক, মানে 128 24 বার আসবে। এখন এটা ফলটা কত হবে রাফে করে নিব। 128 তাকে 24 দিয়ে গুণ করব। 4টা 32 2, হাতে থাকে 3, 4 দুগুণ 8 আর 3 11, তাহলে হাতে 1 আছে, আবার 4 একে 4 একে 5, 1 ঘর কাটা। 8 দুগুণ 16, 16 6, হাতে থাকে 1, 2 দুগুণ 4, 4 আর একে 5, 2 একে 2। এইবার এটাকে যোগ দিয়ে দিতে হবে। 2, এখানে 6 একে 7, 5 5 10 0, হাতে থাকে 1, 2 একে 3। এই যে গুণফলটা, এটা নিয়ে এসে এখানে বসাবো। সংখ্যাটা কিন্তু পড়তে জানতে হবে। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 3, 3 মানে হচ্ছে 3000 বলে দিচ্ছিলাম। আর শতকের ঘরে কিছুই নেই, ফাঁকা আছে, মানে শূন্য মানে ফাঁকা। আর 7 2 72, মানে 3072। তাহলে অঙ্কের উত্তরটা লিখতে হবে এখানে। সুতরাং বইয়ের আলমারিগুলিতে বা কয়টি বই আছে এটুকু সংক্ষেপে লিখলেও হবে। হ্যাঁ, সুতরাং মোট কথাটা ব্যবহার করব, তাহলে ভালো হবে। 3072টি বই আছে, দাঁড়ি দিয়ে উত্তর। এইভাবে করে পরিষ্কারভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। এবার আমরা 14 নম্বর পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা করব। তাহলে অঙ্কটা একবার পড়ে নিই। আপনারা নিশ্চয়ই পড়তে শিখে গেছেন, সেটাই কিন্তু আমি জানবো। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম সে আবার কত, কথাটা এখানে নেই, আমি লিখেই নিব। মানে হাতে আঁকা ছবি, একটার দাম হচ্ছে 1570 টাকা, এরকম 3টা ছবির দাম কত, এটা হচ্ছে সার কথা। তাহলে আবার সেই আমার ওই ফর্মুলাতে ঢুকতে হচ্ছে। আমরা বুঝতে পারছি যে একটা ছবির দাম যদি 1570 টাকা হয়, তাহলে 3টার ছবির দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে কি হয়, গুণ বা যোগ। এখন সিদ্ধান্ত নেব কোনটা হবে। তাহলে একটার দাম যদি 1570 টাকা হয়, 3টার দাম বেশি হবে, এবং সেটা তালে না বেতালে, তালে তালে হলে কি হয়, গুণ হয়। মানে লিখতে হবে অঙ্কের ভাষায়, সমস্যাটি হলো একটা ছবির যা দাম সেটা আগে লিখে নিব, সংখ্যাটা বড় যে তাই। 1570 টাকা, আর ছবির সংখ্যা 3টা, তাহলে গুণ, যেহেতু একতালে বাড়ছে। এখন গুণই হলে গুণ দিয়ে উত্তরটা নিয়ে এসে এখানে বসাবো। দেখি রাফে যাচ্ছি। 1570, 3 দিয়ে গুণ, 3 0 0, কারণ শূন্য দিয়ে কাউকে গুণ করলে পরে শূন্যই হয়ে যায়, এটা মনে রাখবেন। এবার 3-এর সঙ্গে 7-এর গুণ হলে কত হবে, 3 7 21, 21-এর 1, হাতে থেকে 2, 3 5 15, 15 2 কত 17, 17 7, হাতে থেকে 1, 3 1 3, 3 হাতের 1-এ 4। তাহলে কত হলো সংখ্যাটা, কত, একক, দশক, শতক, হাজার। 4000, শতকের ঘরে 7, 700, 1 0 10। তাহলে লিখে নিচ্ছি 4710। এবার উত্তর লিখব। সুতরাং
এরূপ তিনটি ছবির দাম কত? সুতরাং এরূপ তিনটি ছবির দাম ৪,৭১০ টাকা দাঁড়ি উত্তর। এখন আমরা আছি 15 নম্বর পাতায়। এই পাতার মধ্যে গুণ অঙ্ক করতে দেয়া আছে, সেটা আবার একটু ডিজাইন করে লেখা আছে। কিরকম ডিজাইন? গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই, মানে আগে গুণ করব, তারপরে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে সংখ্যা বসাই দিব, মানে পেঁচানো আর কি। কিরকম পেঁচানো? এখানে লেখা আছে প্রথম যে ক নম্বর অঙ্কটা 227 গুণন 2 2 22। তো এখানে একটা করে দেওয়া আছে। কিরকম? প্রথমে 227কে 2 দিয়ে গুণ করা হয়েছে, তার উত্তরটা লেখা হলো প্রথম লাইনে, সেটা হলো 454। তারপরে আবার 227কে 20 দিয়ে গুণ করা হচ্ছে, মানে স্থানীয় মান অনুসারে। তারপরে এখানে এই যে এক ঘর ছেড়ে দিয়ে এই 2 দিয়ে গুণ করলে 454 হবে, সেটা জানা আছে। পাশে একটা শূন্য, মানে আলাদা করে গুণ করে নিয়ে এসে এখানে বসাইতে হবে। তা আমার এই ব্যাপারটা দেখে মনে হচ্ছে একটা কথা আর কি, যে ছোটবেলায় যখন মা ঠাকুমা যেই হোক না কেন বাচ্চাকে ভাত খাওয়ায় বা যেটাই খাওয়ায়, তাকে বলে যে খাও, তো বাচ্চা বুঝতে পারছে যে খাইলে পরে আমার পেটটা ভরবে, সেটা কিন্তু বোঝে বাচ্চা। কিন্তু পেটে যাওয়ার পরে পরে কি কি হয়, কেমন করে হয়, এত তথ্য ওই বাচ্চাটার জানার কোনো দরকার নাই। পেট ভরে এটাই ও বুঝতে পারে, তাই ও খায়। বড় হওয়ার পরে ও বুঝতে পারে যে আমি খাইলাম, তারপরে পেটের ভিতরে গেল, যাওয়ার পরে হজম হলো, তারপরে সেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকলো, তারপরে কি কি ঘটলো, অনেক বিস্তারিত ব্যাপার। একটা ক্লাস 5-এর যে ছাত্র, আমার মনে হয় তাকে এত কিছু না বোঝানোই ভালো। কারণ এমনিতেই প্রাইমারিতে যে অবস্থায় এক একটা স্টুডেন্ট হাই স্কুলে ঢোকে, মানে সে তো কল্পনার অতীত। তার উপরে এই যে গোদের উপরে বিষ ফোড়া, এই সমস্ত না করানোই মনে হয় আমার ভালো। সোজাসুজি গুণ করতে হবে, আর এই সমস্ত ডিপ চিন্তা ক্লাস 9-10-এ উঠে তারপরে করবে, বড় হয়ে তারপরে বুঝবে যে কেমন করে কি হলো না হলো। এখন অত কিছু বোঝানোর দরকার নাই, ওই ভাত খাওয়ানোর মতো, ভাত খাইতে বলছি, খাইতে থাকো। এবার গুণটা দেখুন এখানে, এইভাবে করে করবেন, অত হেডেক নেওয়ার এখন দরকার নেই স্থানীয় মান অনুসারে। এবার লক্ষ্য করুন এখানে 8-এর সঙ্গে 9-এর গুণ করলে কত হয়? 8 নং 72, 72-এ 2 বসবে। এবার হচ্ছে 7 হাতে থাকবে, তাহলে 3 নং 27, 27-এর সাথে কত হয় যোগ করুন, 34 হয়। তাহলে 4 বসলো, হাতে থাকলো 3। এবার 9-এ 9 আর হাতের 3-এ কত হয় 12। সোজা রেখে লিখতে হবে, কিন্তু একটা লিখলাম এখানে আর একটা লিখলাম, এরকম ভাবে লেখা যাবে না নানান জায়গায়। ঠিক সোজাসুজি যে একটা অঙ্কের নিচে আরেকটা অঙ্ক সঠিক মতো বসাইতে হবে, তা নাহলে যোগ করার সময় অসুবিধা হবে। এবার এক ঘর কাটা দিন। এবার 8 দুগুণ 16-র 6, হাতে থাকে 1, 3 দুগুণে 6, 6 রাখে 7, এবার 2 একে 2। এবার যোগ করলেই উত্তরটা এসে যাবে 2, মানে 2-এর নিচে কিছু নাই, তো কাটা মানে শূন্য আছে আর কি। এই যে আমরা একটা কাটা দিয়েই করে দিই, 2 2 বসলো, আর 6 আর 4-এ যোগ দিলে 10 হবে, 10-এর শূন্য বসবে,
হাতে 1 থাকবে। এবার 7 একে 8, 8 আর 2 10, 10 0, হাতে থেকে 1, 2 রেখে 3, 3 রেখে 4। এইভাবে উত্তরটা পাওয়া দেওয়ার কথা। কেমন করে হলো সে পেঁচানো ব্যাপারটা উঁচু ক্লাসে উঠে করা যাবে। আপাতত ছাত্র এইভাবে শিখুক। এবার 5 6 30, 30 0। নামতাটা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবেন, না হলে কিন্তু অঙ্ক করার হবে না, মানে গুণ অঙ্ক করার হবে না। 5 6 30 0, হাত থেকে 3, 4 5 20 আর 3 23, 23 3, হাত থেকে 2, 5 2 10, 10 আর হাতে দিয়ে 12, এক ঘর কাটা। এবার 1 দিয়ে গুণ করা মানে তো খুব সোজা। 6 1 6, 4 1 4, 2 1 2, যোগ করে দিন, উত্তর পেয়ে যাবেন 0, 6 আর 3 9, 4 আর 2 6, 2 আর 1 3, উত্তর। এগুলো পাশে পাশে সব উত্তর লিখে দিবেন, বাস হয়ে গেল উত্তর। উত্তর বাকি অঙ্কগুলো করে নেওয়া উচিত, তবু আর 2-4টা করে দিচ্ছি। তাহলে আমরা একটু মডিফাই করে নিব এই কথাটাকে। গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই, কোনো দরকার নাই। ডাইরেক্ট লিখতে হবে গুণ করো, গুণ করো। এখন প্রশ্ন হলে গুণটা করব, এইখানে যেরকম সংখ্যাগুলো পড়তে একটু পারা উচিত। একক দশক শতক 300, 3 5 35, 335কে 3 দিয়ে গুণ করতে হবে। এইখানে যেরকম 2 অঙ্কের সংখ্যা 16, হ্যাঁ 16 দিয়ে গুণ করতে বলা আছে। এখানেও 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে বলা আছে। এখানেও 2 অঙ্কের সংখ্যা, এখানে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে বলা আছে। তাহলে গুণটা করি। 3 5 15, 15 5 হবে, হাতে 1 থাকবে। 3 3 9, 9 আর ওই হাতের 1 কত হবে? 10, 10 0 হবে। তাহলে হাতে আরো 1 থাকে, আবার 3 3 9, ওই 9 আর হাতের 1 10 হয়ে গেল উত্তর। এখানে গুণ করুন। প্রথমে 6 দিয়ে গুণটা করতে হবে। 6 2 12, 2, হাতে থেকে 1, 6 1 6, আর হাতের 1 কত হবে? 7, লিখে দিলাম। এবার 6 2 12, তো 12 তো 12ই বসে যাবে, হাতে কোনো কিছু নেই। 12 বসাতে গেলে ঠিক এইটার নিচে 2 বসবে, আর এই পাশে 1 বসবে। এই লাইনটা যেন সবসময় ঠিক থাকে, লাইন যেন কখনো উল্টাপাল্টা না হয়। উপর থেকে নিচের দিকে বলছি, এই লাইনটা। এবার 1 দিয়ে গুণ করা মানে একেবারে সহজতম ব্যাপার। 2 1 2, 1 1 1, আবার 2 1 2, নামতাটা পড়ে দিবেন ভালো করে। এবার যোগ করতে হবে। 2, নিচে কিছুই নেই, 2 2 বসলো। এবার 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 9। এবার হচ্ছে 2 এর সঙ্গে 1 যোগ করব, 3 হবে। আবার 2 এর সঙ্গে 1 যোগ করব, 3ই হবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন। আমি একবার হয়তো বলছি 7-এর সঙ্গে 2 যোগ করছি, 9 হলো। আবার এখানে গিয়ে বলছি 2 এর সঙ্গে 1 যোগ করো, 3 হবে। এমনভাবে বলছি একবার উপরেটার সঙ্গে। তার মানে কি সুবিধাজনকভাবে আমি প্রথমে যেটা বড় সেটাকেই বলবো, তার সঙ্গে ছোট অঙ্কটা যোগ করে দিব। হ্যাঁ, এখন যদি আমি এইভাবে যোগ করি, 2 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? তো 2 বসালাম এখানে, তাহলে 7 ঘর যোগ করব। 2 3 4 5 6 7 8 9, তাহলে অনেক লম্বা হচ্ছে না ব্যাপারটা? সেই জন্য আমি একটু ঘুরে নিলাম। 7-এর সঙ্গে যদি 2 যোগ করতে যাই, নিচে 7 8 9, তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এইভাবে করতে হয়। এবার চলুন এটাতে গুণ করেন। 5 2 10-এর 0, ডান পাশেরটা সবসময় আগে বসে, এককের ঘরেরটা, কারণ 1 0 10। এই শূন্যটাকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। এইভাবেই হয়। আর হাতে এই একটা থেকে গেল,
কেউ যদি না বোঝেন তাহলে বুঝে নেন। আবার 2 শূন্যের 0, হাতের যে 1 ছিল তার সঙ্গে 0 যোগ হলে একই থাকবে, সোজাসুজি বসাবেন। 3 দুগুণে 6। এবার 1 দিয়ে গুণ, তার মানে খুবই সহজ, 5 অক্ষে 5। 1-এর সঙ্গে 0-র গুণ হলে তো 0ই হয়ে যাবে। যে কোনো সংখ্যার সঙ্গে 0-র গুণ হলে 0 হয়ে যায়। সেই সংখ্যাটা যদি 1 কোটি হয়, 1 কোটির সঙ্গে যদি 0-র গুণ হয় তাহলে কিন্তু 0ই হয়ে যাবে, 1 কোটির আর কোনো দাম থাকবে না। এই কথাটা মনে রাখবেন। তাহলে এখানে 1-এর সঙ্গে 0 গুণ হলে পরে 0ই হয়ে যাবে, সেটা বসালাম। ঠিক পরের ঘরে নিচে বসাবো, এদিকে যেন বসাই দিব না। দেখা গেল যে কেউ কেউ এমন করে, হ্যাঁ, কেউ হয়তো এইদিকে 0টা বসাই দিল, নিজের ইচ্ছে মতো হলে হবে না, ঠিক জায়গা মতো বসাইতে হবে। এরকম 1-এর সঙ্গে 0, এবার 3 অক্ষে 3 পরের ঘরে। এবার যোগ করুন, 0-র সঙ্গে কোনো কিছুই যোগ হচ্ছে না, 0ই থাকলো। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, আর 0-র সঙ্গে 6 যোগ করলে পরে ওই 6ই থাকবে। খেয়াল রাখবেন, যোগ আর গুণ কিন্তু এক জিনিস নয়। এমন কেউ যদি করেন যে একটু আগে তো শুনলাম যে কোনো কিছুর সঙ্গে মানে 0-র গুণ হলে 0ই হয়ে যায়, এটা কিন্তু আপনি গুণ দিচ্ছেন না, এটা কিন্তু যোগ দিচ্ছেন। যোগ দিলে কিন্তু এই ওই সংখ্যাটাই থেকে যাবে, মানে 6-এর সঙ্গে 0 যোগ করলে কিন্তু 6ই থাকবে, এখানে বাড়বেও না কমবেও না। এইগুলো যোগ, কিন্তু এটা কিন্তু গুণ নয়। আচ্ছা, এইবার পরে ঘরে যাচ্ছি, 3-এর 3ই বসে গেল, শেষ, এটাই উত্তর। এবার এখানে আসুন, 3-আটা 24, 24-এর 4, হাতে থেকে 2, 3 তিরিখে 9, 9 আর হাতে ছিল 2, কত হয় 11। 11-র 1 বসবে হাতে, তাহলে বাঁদিকে কি ছিল, 11-র বাঁদিকে 1 ছিল, সে 1 হাতে থাকলো। এবার 3 4 12 আর হাতে রেখে 13, তাহলে 13 3 কিন্তু এই ঘরে বসবে, তার পাশে 1 বসাই দেবে, 1 ঘর কাটা। এবার 1 দিয়ে গুণ, 8 অক্ষে 8, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, যোগ দিন, 4-এর 4ই বসে গেল, 8-এ 1-এ 9 হবে, 3-এর 3 যোগ দিলে 6 হবে, 4-এ 1-এ 5 হবে, উত্তর এসে গেছে। এবার আরও 2-একটা অঙ্ক আমি ছেড়ে দিলাম, আপনারা ওটা করে নেবেন, নিজের চর্চা করতে হয়। বারবার একটা জিনিস করবেন, খেয়াল রাখবেন ঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, মেলাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি কিন্তু ভালো পারদর্শী হয়ে উঠছেন, এবং তখন আপনি তাড়াতাড়ি করে অঙ্কটা করতে পারবেন, যেটা এই কথাটা বলা হয়েছে। কিন্তু চর্চাটাই হচ্ছে মূল কথা, একই জিনিস বারবার করতে হবে, যেটা আজকালকার দিনে ছাত্ররা করে না, আর যার জন্য পিছিয়ে পড়ছে সমাজটা। লেখাপড়া না করলে মানুষ সচেতন হয় না। আচ্ছা, এবার দেখুন, আমরা অনেক অচেতন অবস্থায় আছি। কারা করছি অচেতনতা, কারা ওই অচেতনতা প্রকাশ করছি, যারা সমাজের মাথা, তারা। যে রাজ্য নিজের জেলাগুলিকে দুর্বল করে রাখে, সে রাজ্য নিজেই দুর্বল হয়ে পড়ে বা দুর্বল হয়। এটাও একটা অঙ্ক। হ্যাঁ, মনে করুন আমার যদি হাতটাকে পাটাকে আমি শক্তিশালী করে না রাখি, কোনো কারণে আমার হাত পাগুলো দুর্বল হয়ে যায়, তাহলে আমার শরীরটাও তো অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। সেরকম একটা রাজ্য বা দেশের যতগুলি জেলা থাকে, প্রত্যেকটা জেলা যদি শক্তিশালী হয়, তার রাজধানীটা অটোমেটিক্যালি শক্তিশালী হয়। হ্যাঁ, তা আমরা যারা বাংলাতে থাকি, আমরা কি কাণ্ড কারখানা করছি আমরা নিজেই জানি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে জেলাগুলোর উন্নয়ন কিন্তু সমানভাবে হচ্ছে না। সেই জন্য এটার একান্ত প্রয়োজন আছে, যখনই জেলাগুলোর উন্নতি হবে, জেলার লোকের ক্রয় ক্ষমতাটা বাড়বে, তখনই তারা বেশি করে জিনিস কিনবে। হ্যাঁ, আর ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে লোকালভাবে শিল্প স্থাপন করতে হবে, সেই জেলার লোকগুলোর হাতে টাকা তুলে দিতে হবে শিল্প স্থাপনের মাধ্যমে। তাহলে রাজধানী থেকে সব জিনিস তো জেলাতে হবে না, রাজধানীতে এরকম জিনিস আছে যেগুলো রাজধানীতেই হবে, সেগুলো কেনাকাটা করবে, রাজধানীও ফুলে ফেপে উঠবে, বড় হয়ে উঠবে, চারদিকে উন্নতি দেখা যাবে। প্রত্যেকটা জায়গায় যখন সুন্দর হয়ে যাবে, তখন সার্বজনীনভাবে বলা যাবে সারা দেশই আমাদের সুন্দর। তাছাড়া এই কথাটা আমরা বলতে পারবো না। এটা হচ্ছে আরেক ধরনের অঙ্ক। বন্ধুরা, আমরা একটু উন্নত দেশ সম্বন্ধে ধারণা নেব।
যে উন্নত দেশের কেমন তার ব্যবস্থা আদি থাকা দরকার। তা লক্ষ্য করুন, একটা উন্নত দেশে খাদ্যর উৎপাদন তার সরবরাহ যেন ঠিকঠাক থাকে, সেদিকে সঠিক থাকতে হবে সেই ব্যবস্থাটা। বস্ত্র, প্রত্যেক দেশবাসীর যেন বস্ত্রটা ঠিক থাকে। বাসস্থান হতে হবে উন্নত। আমাদের দেশে, আমাদের এই ভারতে প্রত্যেকের বাসস্থান একরকম নয়। আমরা টিভি খুললেই সেটা কিন্তু দেখতে পারি, বুঝতে পারি। শিক্ষা ব্যবস্থা পারফেক্ট থাকতে হবে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেক দেশবাসী নিজের জীবনে সেই শিক্ষাকে প্রয়োগ করতে পারবে, সেটি হচ্ছে সঠিক শিক্ষা। আমার কাছে একটা সার্টিফিকেট থাকলো, অথচ আমার জীবনে সেই শিক্ষাটা আমি ব্যবহারই করতে পারলাম না, সেই শিক্ষার কোনো মূল্য নাই। এই স্বাস্থ্য রক্ষার জন্য সরকার যেন উপযুক্ত ব্যবস্থা রাখে। এবার বিদ্যুৎ, ইলেকট্রিকের লাইন শুধু থাকলেই হবে না, বিদ্যুৎ সরবরাহটা যেন সবসময় থাকে। কারণ আপনি হয়তো একটা কম্পিউটার চালাবেন বা অন্য কোনো যন্ত্র চালাবেন, সেই বিদ্যুৎটা যদি ঠিকঠাক মতো না পান, তাহলে আপনি কিন্তু কাজকর্ম করতে পারবেন না। এখনকার দিনের বেশিরভাগ জিনিসই বিদ্যুৎ চালিত। এবার কম সময়ে যাতায়াত, তাহলে ভালো রাস্তার দরকার আছে, গাড়ি ঘোড়া থাকতে হবে প্রায় প্রত্যেকেরই, এবং সেটা রেল, বিমান বা এমনি গাড়ি, 4 চাকার গাড়ি বা যেরকম হয় আর কি, সড়ক দিয়ে যেগুলো চলে, বা বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা ঠিকঠাক থাকতে হবে। খেলাধুলার আধুনিক ব্যবস্থা থাকতে হবে। খেলাধুলা হচ্ছে মানুষের শরীরের জন্য দরকার। খালি খেলে একটা পুরস্কার আনলাম তা কিন্তু না, খেলাধুলার রেজাল্ট আরো অনেক কিছু আছে, তার থেকে আমরা অনেক কিছু পাই। এরপর শিল্প, দেশের যা সম্পদ থাকে, প্রাকৃতিক সম্পদ, তার উপর নির্ভর করে শিল্প তৈরি হয়, শিল্প কারখানা, সেখানে মানুষ কাজ করে। সর্বোপরি সুনিশ্চিত কর্মসংস্থান। আমি একটা দেশে জন্মগ্রহণ করলাম, অথচ আমি কাজ করার জন্য সেই দেশে আমি শুধু হতাশা প্রকাশ করব। আমি শিক্ষিত হলাম, আমার যে কোনো একটা জায়গার মধ্যে আমাকে মাথা গুঁজতে হবে, কাজটা করে আমাকে 2 পয়সা রোজগার করতে হবে, সেই পয়সার মাধ্যমে আমি জীবিকাটা নির্বাহ করব। সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা যেন আমার ঠিকঠাক থাকে, আমার যা দৈনন্দিন চাহিদা সেটা যেন আমি করতে পারি ওই রোজগার দিয়ে। অর্থাৎ সুনিশ্চিত জীবনযাপন যে দেশের লোকেরা করতে পারে নিশ্চিন্তে, সেটাই হচ্ছে উন্নত দেশ।